স্টোরি বাই রকিবুল চ্যানেলে তোমাদেরকে জানাই ভয় আর রহস্যে মোড়া গা ছমছমে সন্ধ্যার শুভেচ্ছা। আমি রকিবুল ইসলাম। আজকের রাতেও আমি হাজির হয়েছি একটি নতুন অন্ধকার গা ছমছমে কারো জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলো আমরা গল্পে ফিরে যাই। আমি গল্পটি ঠিক যেভাবে পেয়েছি তোমাদের কাছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রকিবুল ভাই। আমি কাশিমপুর থেকে রিশাদ বলছি, পেশায় একজন ফটোগ্রাফার। আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার কাছে লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। সময়টা 2001 সাল। তখন আমি ফটোগ্রাফারের কাজ করি। ফটোশুটের একটি কাজের জন্য আমি রাজশাহী এসেছি এবং রাজশাহী থেকে আমি ট্রেনে আজকে রাতেই চাঁপাইনবাবগঞ্জ যাব। সেদিন আমার কাজের ব্যস্ততার কারণে আমি সঠিক সময়ে রেল স্টেশন পৌঁছাতে পারিনি। রাত 11টার দিকে আমি একটি ট্যাক্সিতে চেপে রাজশাহীর একটি পুরনো রেল স্টেশনে এসে পৌঁছাই। তখন 12টা। রাজশাহী রেলওয়ে স্টেশন তখন প্রায় ফাঁকা। চারপাশে শুধু হালকা কুয়াশা আর অদ্ভুত নিস্তব্ধতা। মাঝে মাঝে ঘড়ির টিকটিক শব্দ আর দূর থেকে একটানা ঘুঘু পাখির ডাক শোনা যাচ্ছে। ওটা যেন ব্যাখ্যা করে বোঝানো যায় না। শুধু এতটুকুই বলতে পারি যে আমি যেন আমার হৃৎপিণ্ডের কম্পনের শব্দ শুনতে পাচ্ছি। অন্ধকার ও নীরবতা যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি অপেক্ষা করছি শেষ ট্রেনের। আমার গন্তব্য রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে একটি পুরনো মসজিদের স্থাপত্যের ছবি আমি সংগ্রহ করব বলেই চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছি রাজশাহী থেকে। ভেবেছিলাম শেষ রাতের ট্রেনটি ধরব, কারণ আমি সারাদিন যে পরিমাণ ব্যস্ত থাকি আমার পক্ষে দিনের বেলা যাওয়া সম্ভব নয়। আমি রাজশাহীর একটি পুরনো রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। চারপাশ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারের কুয়াশার চাদর বুকে নিয়ে দূর থেকে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে আমার দিকে। লোকটিকে দেখে মনে হচ্ছে একজন বৃদ্ধ লোক হবে, বয়স আনুমানিক 60 থেকে 65 হবে। সে হাঁটতে হাঁটতে আমার সামনে এসে দাঁড়ালো। এত রাতে এই স্টেশনে তাকে দেখে আমি একটু বিস্ময়িত হলাম। আমি তাকে সালাম জানালে সে সালামের উত্তর দিল এবং আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথা থেকে এসেছি এবং কোথায় যাব। আমার গন্তব্যের কথা তাকে জানালে সে একটু গড়কুঁচকে আমার দিকে তাকালো এবং জবাব দিল, বাবা, এই রুটে তো অনেক আগে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তুমি অন্য রুটে চলে যাও, এই পথ ভালো নয়, ভুল রুটে চলে এসেছো। আমি একটু অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম এবং বৃদ্ধ লোককে হাসতে হাসতে বললাম, চাচা, আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে। এই রুটে ট্রেন তো সবসময়ই চলে। এবার চাচা একটু কর্কশ কণ্ঠে আমাকে জবাব দিল, হ্যাঁ, এই রুটে শেষ রাতে ট্রেন চলে, ঠিকই বলেছ, কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছায় না। কথাটি বলে চাচা খুব জোরে হাঁটতে লাগলো। আমি কিছুক্ষণ চুপ করে তার কথাটি ভাবতে থাকি এবং এরকম একটি কথা চাচা কেন বলল সেটা জানার জন্য পেছনে ফিরে তাকাই। ততক্ষণে চাচাকে আমি স্টেশনের চারপাশে আর কোথাও খুঁজে পাই না। বয়সের একটি লোক এত তাড়াতাড়ি কোথায় আঁধারে মিলিয়ে গেল তা আমার কল্পনার অতীত। খানিকটা ভয় পেলেও মনের মধ্যে সাহস সঞ্চয় করে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল, কোনো ট্রেন আসলো না। এখন একেবারে মধ্যরাত। চারদিক এত নিরিবিলি, এত নিস্তব্ধতা আমি আগে কখনো উপভোগ করিনি। আমার কাছে যেন সবকিছুই একটি নাটকীয় মনে হচ্ছে।
আমি স্টেশনের একটি বেঞ্চে গিয়ে বসলাম। করেই আমি একটি ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পেলাম। আমি একটু অবাক হলাম। এই স্টেশনে কোনো যাত্রী নামতেও দেখলাম না, এবং ওঠার যাত্রী তো শুধু আমি ছাড়া আর কেউ নেই। আমি ট্রেনের দিকে হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে আমি ট্রেন পর্যন্ত পৌঁছে গেলাম এবং ট্রেনের বগিতে চেয়ে দেখলাম তেমন কোনো মানুষ ট্রেনের মধ্যে নেই। হতে পারে মধ্যরাত, বগিগুলো একেবারেই খালি। দু একজন লোক থাকলেও তাদের সাথে কথা বলার মতো কোনো অবস্থা নেই। তারা যেন ঘুমের রাজ্যে চলে গেছে। ট্রেনটি আমি ওঠার পর ধীরে ধীরে চলতে শুরু করে। রাজশাহী শহর পেছনে ফেলে অন্ধকার গ্রামের পথে ছুটে চলছে আমাদের ট্রেন। স্টেশন আত্রাই, সবকিছু শান্ত, মনে হচ্ছে একেবারে নিরিবিলি। আমি জানালার দিকে তাকিয়ে রইলাম। যদিও বাহিরের জগৎ আঁধারে ঢেকে গেছে, তবুও জানালার পাশে বসে আমি ভাবতে লাগলাম সেই বৃদ্ধ লোকটির কথা। অনেকক্ষণ পার হয়ে গেল। দ্বিতীয় স্টেশন নাচল চলে এসেছে। এই স্টেশনেও কেউ নামলো না, আর কেউ উঠলও না। একটু অবাক হলাম। পরপর দুটি স্টেশন আমি পার করে ফেললাম, কিন্তু কোনো যাত্রী ওঠানামা করেনি। যাই হোক, ঘুম পাচ্ছিল, চোখগুলো যেন খুলতে পারছিলাম না। খানিকক্ষণ পরে আমাদের ট্রেনটি হঠাৎ করেই কোনো এক জায়গায় থেমে গেল। আমি বাহিরে তাকালাম, বোঝার চেষ্টা করলাম এটা কোথায়, কিন্তু আমার দু চোখ যেখানেই পড়ছে আমি বুঝতে পারলাম এটি কোনো স্টেশন নয়। আমার হাতের টর্চ দিয়ে আমি দেখার চেষ্টা করলাম। বাহিরে তাকিয়ে টর্চের আলোতে আমি যা দেখতে পেলাম, এখানে কোনো স্টেশন নেই, শুধু গাছের ছায়া আর অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। আশেপাশে কোনো আলো নেই, শুধু নীরব নিস্তব্ধতা। আর তখনই শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। বন্ধ কামরার দরজা ধীরে ধীরে খুলে যায়। আমার স্পষ্ট মনে আছে, ট্রেনে ওঠার সময় আমি ওই দরজা বন্ধ দেখেছি, বাহির থেকে লক করা ছিল। আমি সেই বন্ধ কামরার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকি। মনের অজানা কৌতূহল থেকেই আমি সেই কামরার দিকে হেঁটে যাই। দরজাটা হালকা খোলা, মনে হচ্ছে ভেতর থেকে কেউ দরজা বন্ধ করে রেখেছিল। দরজাটির সামনে দাঁড়ালে আমি কিছু লোকের উপস্থিতি টের পাই, এবং মনে হচ্ছে ভেতর থেকে কিছু বাচ্চাদের কথা বলার আওয়াজ ও কিচিরমিচির শব্দ স্পষ্ট আমার কানে আসছে। এবার আমার ভ্রান্তিক ধারণাটা একেবারেই কেটে গেল। আমি নিশ্চিন্ত হলাম যে হ্যাঁ, এই কামরায় হয়তো লোক ছিল, আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি আবার আমার জায়গায় এসে বসলাম, কিন্তু সবকিছুই ঠিক চলছিল। কিছুক্ষণ পর আবার কেমন যেন এলোমেলো হয়ে গেল। হঠাৎ করেই সেই কামরার ভেতর থেকে কেউ চিৎকার করে কান্না করছে। আমি একটু ঘাবড়ে যাই, ছুটে যাই সেই কামরার দিকে। দরজাটা তখনও একটু খোলা। আমি বাহিরে দাঁড়িয়ে জোরে জোরে বলতে থাকি, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? কে আছেন ভেতরে? আমাকে একটু বলবেন কি হয়েছে? আমি কি কোনো হেল্প করতে পারি? ভেতর থেকে কোনো জবাব আসলো না, শুধু কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি অনুমতি ছাড়াই দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ঘরের ভেতর প্রবেশ করার পর আমি যা দেখতে পাই, মেঝের মধ্যে রক্তমাখা কিছু জামা পরে আছে, আর কিছু পুরনো ছেঁড়া জুতো, এবং একটি ক্যালেন্ডার দেয়ালে ঝুলছে। আমি একটু অবাক হয়ে যাই, ক্যালেন্ডারটির সামনে গিয়ে দাঁড়াই। টর্চ দিয়ে ক্যালেন্ডারের মধ্যে আলো দিলে দেখতে পাই ক্যালেন্ডারের মধ্য দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আমি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যাই। আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যায়, রক্ত হিম হয়ে যায়, আমার পা দুটো কেমন জানি জমে যাচ্ছে। আমি সাহস করে ক্যালেন্ডারের মধ্যে একটু হাত দিই। আমার হাতে রক্ত ভরে যায়। কষ্ট বুঝতে পারি, এই রক্ত একেবারে তাজা রক্ত। তাহলে কোত্থেকে আসছে এই রক্ত? আমি বুঝতে পারি না।
আমি ঝুলন্ত ক্যালেন্ডারটি স্পর্শ করে ধরতেই প্রকাণ্ড শব্দে আমার কামরাটা বন্ধ হয়ে যায়। চারপাশ থেকে ভেসে আসে অজস্র কান্নার আওয়াজ। আমি দরজার হুক টানতে থাকি। ভয়ে আমার গলা শুকিয়ে যায়। চিৎকার করার মতো কোনো শক্তি আমার ভেতর ছিল না। আমি যেন আমি যেন কোথায় হারিয়ে গেছি। আমি যেন জীবন্ত লাশে পরিণত হয়েছি। আমার দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করেই আমি বুঝতে পারি কেউ আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি পেছনে ফিরে তাকাই। আমি পেছনে যখনই ফিরে তাকাই, তখন আমি আর আমার মধ্যে থাকতে পারি না। আমি পেছনে ফিরে তাকাই। কাফনের কাপড় পরা একটি লাশ যেন কবর থেকে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। দৃশ্যটি দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। আমার হৃৎপিণ্ডের স্পন্দন যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি জমে যাচ্ছি। আমি একটি চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়। আমার হুঁশ ফিরলে আমি দেখতে পাই আমি একটি স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে আছি। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। হাঁটতে হাঁটতে স্টেশন মাস্টারের রুমের কাছে গেলাম। স্টেশনটিতে কোনো লোক নেই, জনমানব শূন্য। স্টেশন মাস্টারের রুমের সামনে একটি নোটিশ ঝুলছে। আমি সেই নোটিশটি পড়ার চেষ্টা করলাম। নোটিশটির মধ্যে একেবারে ধুলো পড়ে আছে, তাই আমি আমার হাত দিয়ে ধুলোগুলো সরিয়ে সরিয়ে পড়তে লাগলাম। যেখানে লেখা আছে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন। ট্রেন দুর্ঘটনার কারণে এই স্টেশনটি বন্ধ করা হয়েছে। আমার সবকিছু যেন একেবারেই এলোমেলো হয়ে যাচ্ছে। আমি কোথায় এসে পড়লাম? কিভাবেই বা আসলাম এই বন্ধ স্টেশনে? আমি কোত্থেকে আসলাম? আমি যে ট্রেনে চড়েছি সেই ট্রেনটি বা কি ছিল? ঠিক তখনই আমার পিছনে আবার একটি ট্রেনের হুইসেল বেজে উঠল। আমি পিছনে তাকালাম এবং কৌতূহলবশত সাহস করে সেই ট্রেনের দিকে আবার এগিয়ে গেলাম। দেখলাম সেখানে সাদা কাফনের কাপড় পরে বসে আছে বেশ কিছু যাত্রী। তাদের মুখ দেখা যাচ্ছে না, তারা নীরবে বসে আছে। ড্রাইভার ছাড়াই ট্রেনটি নিজ গন্তব্যে একাকী চলতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনটি অন্ধকারে হারিয়ে গেল। কিছুক্ষণ পর ফজরের আজান দিল। দিনের আলো ফুটে উঠল। আমি অনেকের কাছে জিজ্ঞাসা করলাম। গ্রামের সব মানুষ একই কথাই বলল। ১ সালে কোনো এক ট্রেন দুর্ঘটনার পর এই রুটে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। আমার জীবনে ঘটে যাওয়া এই কাহিনীটির হিসাব আমি আজও মেলাতে পারিনি। জানি না সে রাতে আমার সাথে কি হয়েছিল। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও এবং তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে আমাদেরকে জানাবে। তোমরা যদি আমাদের কাছে গল্প পাঠাতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিও ও আমরা অবশ্যই পড়ে শোনাবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। পরবর্তীতে নতুন কোনো গল্প, নতুন কোনো কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি রকিবুল ইসলাম। সে পর্যন্ত ভালো থেকো।